প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিন্যান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন। কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন, একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন। আচ্ছা, শীট আছে তোমাদের কাছে? একান্নটা বুঝাই দেবে তো? আচ্ছা আচ্ছা, আমি একটু শীটটা বের করি। 51 আমি সাউন্ড দেবো। হ্যাঁ, তোমাদের কাছে শীটটা আছে তো? কত নম্বর এটা? 60 নম্বর। আচ্ছা, 51 নম্বরের 3, তাই তো? হ্যাঁ, বলছে টোটাল নাম্বার, দ্য টোটাল অফ দ্য নাম্বার অন দ্য ডাইস ইজ গ্রেটার দ্যান 4। বলছে টোটাল নাম্বার মানে যোগফল 8-এর বেশি হবে। তো আমরা একটু লিখে ফেলি এখানে সলিউশন। টোটাল নাম্বার কি বলছে এখানে? গ্রেটার দ্যান 8। গ্রেটার দ্যান 8 বলছে কি মোট নাম্বারটা 8-এর বেশি হবে। তাহলে পি ইকুয়াল টু আমরা দেখবো যে এখানে 8-এর বেশি আছে কোনটা কোনটা। তোমাদের সামনে যদি এই স্যাম্পল স্পেসটা থাকে তাহলে দেখো এখানে 6 আর 6 12, এটা তো 8-এর বেশি নিঃসন্দেহে। তারপর 5 আর 6 11, 4 আর 6 4 10, তাই না? 6 3 9, 6 7 8। এখানে বলছে কি 8-এর বেশি। 8 কিন্তু হবে না, তো 8-এর বেশি এখানে আছে হচ্ছে এই যে দেখো 6 আর 3 9, তারপরে 1 2 3 4 5 6 7 8 9 10টা। এখানে হয় হচ্ছে 10টা, ঠিক আছে? তাহলে 10C1 ডিভাইডেড 36, আমরা একবারে 10 ডিভাইডেড 36 লিখতে পারি। তোমরা কি এটা বুঝতে পারছো কি কি হয়েছে? যদি আমরা একটু খেয়াল করি, দেখো এখানে আসবে হচ্ছে 36, ঠিক আছে? 3,6, তারপরে হলো 4,5, তারপরে হচ্ছে 5,4 আর 6,3। একইভাবে এখানে আসবে হচ্ছে 4 6 5 5, তারপরে হলো 6 4, আর এখানে আছে 5 6, আর আছে 6 5, আর সর্বশেষটা আছে হচ্ছে 6,6। এই কয়টা? তার মানে এখানে 1 2 3 না, আমার এখানে যেহেতু ওই ইয়েটা নাই, তোমার এই যে এই স্যাম্পল স্পেসটা নাই, আমি এই জন্যই তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি।
তোমাদের যাদের সামনে স্যাম্পল স্পেস আছে তারা তো ওখান থেকেই আমরা বের করে নিয়ে আসবো, এটা তো আর লেখার দরকার নেই। দেখো এখানে 4, 5, 6, 7, 8, 9, 10টা, এই 10টা মানই হচ্ছে 8-এর থেকে বেশি। ঠিক আছে লুনা, আর কোনো প্রশ্ন আছে কি না কারোর? আর কারো কোনো কোশ্চেন আছে? আমরা কি তাহলে পরবর্তী অঙ্কে চলে যাবো? এখানে 60 নাম্বার কি তোমরা বাসায় করতে পারছো? 60টার দরকার নেই, এগুলো আমাদের আসে না। এই যে 61 নাম্বার আমরা করেছিলাম না, করেছিলাম 61 নাম্বার তো দেখো তো, এটা করছিলাম সম্ভবত। আচ্ছা 61 দরকার নেই, 64 করছি। 64টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 64, 65। ঠিক আছে 65 নম্বরও খুবই ইম্পর্টেন্ট। আর 66 নাম্বারটা দেখো, বলছে এ ব্যাগ কন্টেইনস 7 red and 3 black balls. Another bag contains 6 red and 6 black balls. A ball is taken from the first bag and put into the second bag. Okay fine, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। চলে যাও, কত নম্বর এটা? 66। তোমাদের কি দেখতে অসুবিধা হচ্ছে না তো? সবাই দেখতে পাচ্ছ ক্লিয়ার? ওকে সলিউশনে আমরা এখানে দুইটা ব্যাগ, বলের অঙ্ক যখন সামনে আসবে তখন ফার্স্টলি আমরা যে কাজটা করব সেটি হলো যে কোন পাত্রে মোট কতটা বল আছে সেটা আমরা বের করে নেব। তো আমরা প্রথমে দুইটা পাত্র তো এখানে, ফার্স্ট ব্যাগ, আমরা প্রথমে লিখি ফার্স্ট ব্যাগ। ফার্স্ট ব্যাগে কি আছে, সেকেন্ড ব্যাগে কি আছে? ফার্স্ট ব্যাগ এবং সেকেন্ড ব্যাগ। এখানে অঙ্কটাতে কি বলছে দেখো, এ ব্যাগ কন্টেইনস 7 রেড অ্যান্ড 5 ব্ল্যাক বলস। তো বলছে প্রথম পাত্রে কি কি আছে? রেড বল আছে হচ্ছে 7টা, তাই তো? রেড আছে হচ্ছে 7টা, ব্ল্যাক আছে হচ্ছে এখানে 3টা। আর এখানে সেকেন্ড পাত্রে রেড আছে হচ্ছে কয়টা? দেখো তো 7টা, তাই তো? ব্ল্যাক আছে, ব্ল্যাক বল আছে হচ্ছে এখানে কয়টা? সরি 6টা। তাহলে এখানে আমাদের রাইট, আমিও সেটাই ভাবতেছিলাম যে এখানে তাহলে হবে কত? 6। এটা একটু ভুল হলো, এটা হবে হচ্ছে 6। ঠিক আছে, তাহলে আমরা একটু টোটাল বলটা কত আসে, টোটাল হচ্ছে 7 আর 3 10, আর এখানে হচ্ছে টোটাল হ্যাঁ 12টা। ওকে, এবার আমাদের যে শর্তটা দিয়েছে সেটা একটু পড়ি। আমাদের প্রথম কাজটা তো শেষ, যখন বলের অঙ্ক সামনে আসবে আমরা কোন পাত্রে মোট কতগুলো বল আছে সেটা আগে বের করে নেব। তো এবার দেখো বলছে এ বল ইজ টেকেন ফ্রম দ্য ফার্স্ট ব্যাগ, বলছে প্রথম পাত্র থেকে একটা বল উঠানো হলো, অ্যান্ড পুট ইনটু দ্য সেকেন্ড ব্যাগ, এবং দ্বিতীয় পাত্রে ফেলা হলো। এবার বলছে দেন 2 balls আর ড্রন অ্যাট দ্য র্যান্ডম ফ্রম দ্য সেকেন্ড ব্যাগ। এবার দ্বিতীয় পাত্র থেকে একটা বল দুইটা বল উঠাতে হবে। হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি অফ গেটিং, সম্ভবত বের করতে হবে আমাদের যে 2 balls আর সেম ইন কালার, বলছে দুটো বলই একই কালারের, সেইটা আমাদের বের করতে হবে। আমি যদি এখানে একটু বুঝাই দিই তোমাদের, তাহলে আরও বিষয়টা কিছুটা বুঝতে পারবা। দেখো এখানে মোট 2টা পাত্র আছে আমাদের, ঠিক আছে?
এখানে আরও একটা পাত্র আছে ধরে নিলাম। এখন প্রথম পাত্রে কি আছে দেখো, রেড বল আছে কয়টা, 7টা, আর ব্ল্যাক আছে কয়টা, এখানে আছে 3টা। এখানেও তাই, রেড আছে হচ্ছে 7টা, আর ব্ল্যাক আছে হচ্ছে রেড আছে 6টা, ব্ল্যাক আছে 7টা। এই তো বলতে প্রথমে বলছে কি, এ বল ইজ ড্রন ফ্রম দ্য ফার্স্ট ব্যাগ, এইটা না ফার্স্ট, আর এটা হলো কি সেকেন্ড। এটা ফার্স্ট ব্যাগ, এটা হলো আমাদের সেকেন্ড ব্যাগ। তো এখানে বলছে প্রথম পাত্র থেকে একটা বল উঠাতে হবে, একটা বল, না একটা বল উঠাবো। এবার এইটা আমি সেকেন্ড পাত্রে ফেলে দেবো আবার, ঠিক আছে। এবার এই সেকেন্ড পাত্র থেকে আমাকে 2টা বল উঠাতে হবে, এবং এই বল 2টা কি হবে, বল 2টা হবে হচ্ছে কি, এখানে বলছে একই কালারের। তো একই কালারের মানে কি, দুটোই হয়তো রেড হতে পারে, আবার দুটোই ব্ল্যাক হতে পারে। শর্তটা কি বুঝতে পারছো? 2টা পাত্রেই কিছু বল রাখা আছে, তোমাকে প্রথম বলা হলো যে প্রথম পাত্র থেকে একটা বল উঠাও এবং সেটা দ্বিতীয় পাত্রে ফেলো। এইবার তুমি দ্বিতীয় পাত্র থেকে 2টা বল উঠাতে হবে, বল 2টা রেড অথবা ব্ল্যাক একই কালারের হবে, ঠিক আছে। এই হলো শর্ত। আচ্ছা, তাহলে কি কি ঘটনা ঘটে আমরা একটু দেখি। প্রথমে ধরো এই যে প্রথম পাত্র থেকে আমি একটা রেড বল উঠালাম, ধরে নাও প্রথম পাত্রে একটা রেড বল উঠালাম, এই রেড বলটা কোথায় ফেললাম, দ্বিতীয় পাত্রে। এবার দ্বিতীয় পাত্র থেকে যে 2টা বল উঠাবো, বল 2টা কী হবে, রেড হতে পারে, কারণ একই কালারের। এরকম একটা ঘটনা করতে পারে না, যে আমি ধরো প্রথম পাত্র থেকে একটা বল উঠালাম, এই বলটা আমি কি করলাম, দ্বিতীয় পাত্রে ফেললাম, এবং সেখান থেকে 2টা বল উঠালাম, বল 2টা লাল হলো, তাই তো। আবার এই একটা ঘটনা করতে পারে, আরেকটা কি ঘটনা করতে পারে, প্রথম পাত্র থেকে আমি একটা রেড বল উঠালাম, হ্যাঁ, দ্বিতীয় পাত্রে ফেললাম, এবার দ্বিতীয় পাত্র থেকে যে 2টা বল উঠবে, 2টো বলই ব্ল্যাক হতে পারে, কারণ দ্বিতীয় পাত্র থেকে আমাদের বলছে একই কালারের হবে। তো একই কালারের রেডও হতে পারে, ব্ল্যাকও হতে পারে, তাই না। এই একটা ঘটনা করতে পারে না, প্রথম পাত্র থেকে একটা লাল বল উঠালাম, দ্বিতীয় পাত্রে ফেললাম, দ্বিতীয় পাত্র থেকে 2টা রেড বল উঠবে, এই একটা ঘটনা হতে পারে। আরেকটা ঘটনা হতে পারে কি, প্রথম পাত্র থেকে একটা রেড বল উঠালাম, দ্বিতীয় পাত্রে ফেললাম, এবং দ্বিতীয় পাত্র থেকে 2টা ব্ল্যাক বল উঠালাম, এই গেল 2টা ঘটনা। আরও একটা ঘটনা ঘটতে পারে, সেটা হলো প্রথম পাত্র থেকে একটা ব্ল্যাক বল উঠতে পারে, তাই না। প্রথম পাত্র থেকে একটা ব্ল্যাক বল উঠালাম, দ্বিতীয় পাত্রে ফেললাম, দ্বিতীয় পাত্র থেকে 2টা বল উঠবে, সেই বল 2টা রেড হলো, তার মানে 2টা বলই সেম কালারের হবে, তো ধরে নিলাম লাল হতে পারে। আরেকটা ঘটনা ঘটতে পারে, সেটি হলো প্রথম পাত্র থেকে আমি একটা ব্ল্যাক বল উঠাবো, দ্বিতীয় পাত্রে ফেলবো, এবং দ্বিতীয় পাত্র থেকে 2টা ব্ল্যাক বল উঠতে পারে। এই 4টা ঘটনা ঘটতে পারে, এর বাইরে আর কোনো কিছুই ঘটার কোনো সম্ভাবনা নেই এখানে। যদিও তাদের শর্তগুলো আমি ফিল আপ করি। শর্তটা কি, প্রথম পাত্র থেকে একটা বল উঠাবো, দ্বিতীয় পাত্রে ফেলবো, দ্বিতীয় পাত্র থেকে 2টা বল উঠাবো, বল 2টা একই কালারের হবে, তার সম্ভাবনা কত। তাহলে আমি যদি এই ঘটনা ঘটাতে চাই, তাহলে আমার সামনে এই 4টা ঘটনা ঘটতে পারে। দেখো, প্রথম পাত্র থেকে একবার রেড, 2বার রেড, 2বার ব্ল্যাক আসতে পারে, এই তো। এখন এই যে ঘটনাগুলো ঘটলো এখানে, এইটা জাস্ট আমরা একটা গাণিতিক রূপ দান করব, তাইলে এই মোটামুটি আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে আশা করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এবার এখানে লিখি দ্য রেকর্ড প্রবাবিলিটি আলু টেবিল TABLE রেকর্ড প্রবাবিলিটি, হ্যাঁ, রেকর্ড প্রবাবিলিটি P ইকুয়াল টু, আমরা প্রথম এই যে মানে শর্তটা, সেটা ফিল আপ করার চেষ্টা করব। প্রথমে কি, যে প্রথম পাত্র থেকে একটা বল উঠাবো, সেই বলটি হবে কি লাল। তো এই যে প্রথম পাত্র থেকে যদি একটা লাল বল উঠাতে চাই, এখানে লাল বল আছে কয়টা, 7টা, তাহলে এই 7টা থেকে একটা আসতে হবে, 7C1 ডিভাইডেড, মোট বল আছে 10টা, তাহলে এখানে হবে 10C1 ইন্টু
দ্বিতীয় পাত্রে ফেললাম। এবার দ্বিতীয় পাত্র থেকে দুইটা বল উঠাবো, বল দুইটা লাল হবে। লাল হতে গেলে এখানে লাল বল আছে কয়টা? 6টা, তাই তো? তাহলে 6টা থেকে দুইটা বল আসবে, এখানে লিখব 6C2 ডিভাইডেড, এখানে আসবে হচ্ছে 12C2। এই হলো একটা ঘটনা। আমরা লিখব প্লাস। এবার আমরা 2 নাম্বারটা লিখব। হ্যাঁ, আচ্ছা দেখো 2 নম্বরে কি আছে, আমি একটু কালারটা চেঞ্জ করে দেই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 2 নম্বরে বলছে রাইট, 4টা ঘটনার যোগফল হবে এর অ্যান্সার। তাহলে আমরা যদি দ্বিতীয়টা দেখি, দ্বিতীয়বারে বলছে যে প্রথম পাত্র থেকে একটা রেড বল আসবে। তো প্রথম পাত্রে রেড বল আছে কয়টা? 7টা, তাই তো? তাহলে 7C1 ডিভাইডেড, নিচে হচ্ছে 10C1 ইন্টু, এবার এই রেড বলটা কি করলাম? দ্বিতীয় পাত্রে ফেললাম। দ্বিতীয় পাত্র থেকে দুইটা বল উঠবে, বল দুইটা কি হবে? ব্ল্যাক, তাই তো? তাহলে দ্বিতীয় পাত্রে ব্ল্যাক বল আছে কয়টা? ও সরি, একটু ভুল হয়েছে আমার। সেটা হলো, দেখো এখানে প্রথম পাত্র থেকে একটা বল এনে দ্বিতীয় পাত্রে ফেললাম না, তাহলে এখানে দ্বিতীয় পাত্রে কি একটা বলের সংখ্যা বাড়বে না? বাড়বে কি না? মোট বলের সংখ্যা একটা বাড়বে, 13, ঠিক আছে? আর এখানে লাল বলের সংখ্যা একটা বেড়ে যাবে না দ্বিতীয় পাত্রে? প্রথম পাত্র থেকে একটা বল এনে আমি দ্বিতীয় পাত্রে ফেলে দিলাম, তাহলে দ্বিতীয় পাত্রে লাল বলের সংখ্যা কিন্তু একটা বাড়লো, এবং মোট ছিল হচ্ছে 12টা বল, সেখান থেকে একটা বল বেড়ে যাবে, মোট হয়ে যাবে 13টা। তাহলে 13C2 হবে এখানে। আচ্ছা, এবার আমরা চলে যাব এখানে, যেহেতু আমি লাল বল ফেলছি আর এখানে উঠাচ্ছে হচ্ছে ব্ল্যাক বল, তাই ব্ল্যাক বলের সংখ্যা তো ঠিক থাকবে। এখানে থাকবে 6C1 ডিভাইডেড 12C1, ঠিক আছে? কারোর বুঝতে অসুবিধা আছে কিনা? প্লাস বলো। ও হ্যাঁ, এখানে 13 হবে না, ভুল করতে আছি কেন বারবার আজকে। আচ্ছা, আবার দেখো 3 নম্বর রিকোয়ারমেন্টটা দেখো। এখানে 3 নম্বরে বলছে প্রথম পাত্র থেকে একটা ব্ল্যাক বল উঠাবো, তাহলে ব্ল্যাক বল আছে কয়টা? এখানে 3টা। 3C1 ডিভাইডেড, নিচে হচ্ছে 10C1 ইন্টু, দ্বিতীয় পাত্রে ফেলবো, দ্বিতীয় পাত্র থেকে একটা লাল বল উঠবে। তো দ্বিতীয় পাত্রে লাল বল আছে কয়টা? 6টা। তাহলে 6টাই থেকে যাবে এখানে 6C2। ওহো, এটা 2 হবে না, দুইটা বল উঠাতে হবে এখানে। 6C2 আর এখানে হচ্ছে 12C2। আজকে শুধু ভুল হচ্ছে আমার, কেন তা বুঝলাম না। 6, এখানে 13C2। এখানে হলো 13টা হয়ে যাবে বলের সংখ্যা একটা, আর এইখানে হয়ে যাবে 2। ব্যাস, 3 নাম্বার যে শর্ত সেটা আমরা লিখে ফেললাম। এবার দেখো 4 নম্বরে কি বলছে। বলছে প্রথম পাত্র থেকে একটা ব্ল্যাক বল উঠাতে হবে। আচ্ছা, ব্ল্যাক বল আছে কয়টা? 3টা। তাহলে 3C1 ডিভাইডেড 10C1, তাই তো? আর এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে পরবর্তীতে কি বল উঠবে? দুইটা বল উঠবে ব্ল্যাক। তাহলে যেহেতু ব্ল্যাক বল আমরা দ্বিতীয় পাত্রে একটা ফেলছি, এখানে হবে কয়টা? 7টা। 7C2 ডিভাইডেড হলো কত জানি? 12C2, ঠিক আছে? এইবার এটাকে আমরা একটু ক্যালকুলেশন করলে আমরা আমাদের কাঙ্ক্ষিত মানটা, রাইট, 13 হবে না। আজকে আমি খুব ভুল করতেছি আসলে। 13C2, হ্যাঁ ঠিক আছে। এবার আমরা যদি এবার এটাকে ক্যালকুলেশন করি, তাহলে প্রথমে আসবে 7, নিচে আসবে 10 ইন্টু, এখানে আসবে হচ্ছে 7C2 কত হয়? ক্যালকুলেটারটা বের করি তো। 7 শিফট এটা C2 ইকুয়াল টু হচ্ছে 21। তাহলে এখানে হবে 7C2 মানে হচ্ছে 21
আর এখানে 13C2 কত আসে? 13 শিফট 2 ইকুয়াল টু 78। সো আমরা এখানে 78 লিখতে পারি, প্লাস একইভাবে এখানে থাকবে 7 আর নিচে হচ্ছে 10 ইন্টু। প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিনান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন। কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে এবং এখানে গেলেই দেখতে পাবেন একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন। এখানে হচ্ছে 6C2 করলে কত হয় দেখো তো, 6 শিফট NCR 2 ইকুয়াল টু 15, তাই না? তার মানে হলো এখানে আসবে কত, 15। 13C2 করলে আসবে 78 প্লাস উপরে থাকবে হচ্ছে 3 আর নিচে হলো 10 ইন্টু দেখো 6C2, তো 6C2 করলে আসবে হচ্ছে 15। 13C2 মানে হলো 78 প্লাস এখানে 3C1 করলে আসবে 3 আর নিচে আসবে হচ্ছে 10 ইন্টু এখানে 7C2 মানে হলো কত, 21, তাই না? কে নাদিম? না স্যার, প্লাবন স্যার। প্লাবন বলো। স্যার 7 এর কি হ্যাঁ 6 ব্ল্যাক বল না স্যার? স্যার 7C2 দিছেন লাস্টেরটা, ওইটা কি স্যার 6 ব্ল্যাক বল না? হ্যাঁ ব্ল্যাক বল 6টা তো না, উপরে 6টা ব্ল্যাক বল আছে, তাই না? কিন্তু আমি এই যে প্রথম পাত্র থেকে একটা বল এখানে ফেললাম, তাহলে একটা বল বেড়ে যাবে না? এখানে আমাদের শর্তটা কী ছিল, প্রথম পাত্র থেকে একটা বল উঠাবো, দ্বিতীয় পাত্রে ফেলবো, তারপরে আমরা দ্বিতীয় পাত্র থেকে 2টা বল উঠাবো। সো আমি প্রথম পাত্র থেকে ব্ল্যাক বল উঠালাম, দ্বিতীয় পাত্রে যখন ফেললাম তখন ব্ল্যাক বলের সংখ্যা কিন্তু একটা বেড়ে গেল, 6 সেখানে হয়ে গেল কত, 7, তাই তো? ওকে, আচ্ছা এবার আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি। তোমাদের হাতে কি ক্যালকুলেটর আছে কারোর? তাহলে এখানে আসবে হচ্ছে 780 আর উপরে হচ্ছে 7 ইন্টু 21, 147। তোমরা একটু ক্যালকুলেশন করে আমাকে হেল্প করতে পারো, হ্যাঁ? আচ্ছা তারপরে এখানে আছে কত, 7 ইন্টু 15, 105, তাই না? তোমরা কি আমার ক্যালকুলেটরটা দেখতে পাও? $78 780, 3 ইন্টু 15 তার মানে হচ্ছে 3 গুণ 15 ইকুয়াল টু হচ্ছে 45 780 প্লাস 780 আর উপরে হচ্ছে 21 ইন্টু 3, 21 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 63। আচ্ছা
এবার আমরা এটাকে একটুখানি লসাগু করে ফেলি। লসাগু করলে হচ্ছে 780, উপরে হচ্ছে 147 প্লাস 105 প্লাস 45 প্লাস 63 ইকুয়াল টু কত হলো? 147। তোমরা একটু ক্যালকুলেশনটা এগিয়ে দিলে আমার জন্য খুব সহজ হয়ে যায়, কিন্তু তোমরা তো মনে হয় যে খাতা কলম আছে কিনা আমার সন্দেহ লাগতেছে। এবার আছে, কিন্তু আমার 306। ও বিদ্যুৎ নেই। 360 নাকি 65 কোনটা? আমার তো 360 হলো যে 147 প্লাস 105 প্লাস হচ্ছে 45 প্লাস 63, তাই না? প্লাস 63 160। ও তুমি কি আমার ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছ? ও আমার ক্যালকুলেটরটা তোমরা দেখো না? আচ্ছা আচ্ছা, যাই হোক 360 ভাগ হচ্ছে 780 ইকুয়াল টু গ্লাস GLSS কত? 0.46 0.446। আমাদের অ্যান্সারটা কি হলো সবাই? এবার বলো কে কে বোঝো না, কারণ অঙ্কটা একটু জটিল, আমি আবার বোঝাই দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে। আর প্লাস আচ্ছা আচ্ছা আচ্ছা, ও এটা একটু বুঝতে হবে। হ্যাঁ রাইট, মানে এখানে এই জিনিসটা একটু বোঝার ব্যাপার যে আমাদের এখানে কি কি ঘটনাগুলো ঘটতে পারে, তাই না? আমাকে বলছে প্রথম পাত্র থেকে একটা বল উঠাতে হবে এবং দ্বিতীয় পাত্রে ফেলতে হবে। এরপর দ্বিতীয় পাত্র থেকে দুইটা বল উঠাতে হবে, বল দুইটা একই কালারের হবে। একই কালার বলতে হয় দুইটা ব্ল্যাক হবে অথবা দুইটা রেড হবে, এই তো। তাহলে আমি প্রথম পাত্র থেকে লাল বল উঠাবো। ধরো আমি লাল বল উঠালাম, এই লাল বল উঠালাম আমি প্রথম পাত্র থেকে। দ্বিতীয় পাত্রে ফেললাম, দ্বিতীয় পাত্র থেকে দুইটা বল উঠাবো, দুইটা একই কালারের, তো সেটাও ধরে নিলাম লাল, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো প্রথম পাত্র থেকে লাল বল উঠালাম, দ্বিতীয় পাত্র থেকে দুটোই কালো বল উঠবে, তাহলে প্রথম পাত্র থেকে লাল বল উঠানো শেষ। এবার প্রথম পাত্র থেকে আমি কালো বল উঠাবো, তা দুইটা কালো বল উঠালাম। ধরো প্রথমবার কালো বল উঠালাম প্রথম পাত্র থেকে, এবং দ্বিতীয় পাত্র থেকে দুইটা বল একই কালারের। হ্যাঁ হ্যাঁ, তো দ্বিতীয় পাত্র থেকে দুটোই লাল, হ্যাঁ দুটোই আমি লাল কালারের উঠালাম, ঠিক আছে? কেউ কি আসলো? ও জয়, জয় কিছু বলবে? আচ্ছা, তাহলে পরে আবার মানে ওই যে ব্ল্যাক কালারের বল উঠালাম এবং দ্বিতীয় পাত্রে ফেললাম, দ্বিতীয় পাত্র থেকে দুটোই ব্ল্যাক কালারের বল উঠালাম, তাহলে কিন্তু পুরোপুরি হয়ে যায়। এর বাইরে আর দেখো কোনো ঘটনা ঘটানো যায় না। প্রথম পাত্র থেকে দুইবার লাল উঠালাম এবং দ্বিতীয় পাত্র থেকে সেম কালার দুইটা উঠালাম, প্রথম পাত্র থেকে দুইটা ব্ল্যাক বল উঠালাম, দ্বিতীয় পাত্র থেকে সেম কালারের দুইটা বল উঠালাম পরপর। তাহলে আর কি কোনো বাকি থাকে? কিছু থাকে না। এই চারটা ঘটনাই মূলত আমরা এখানে। এইটা না, এইটা পাশে না না না, এটা আমরা লিখবো কেন পাশে? এটা আচ্ছা সুবিধা হয় তুমি একটু রাফে লিখে নিতে পারো, হ্যাঁ না? অথবা তুমি পেন্সিল দিয়ে লিখে নিতে পারো, পরে মুছে দিবা। এটা তো আমাদের অঙ্কের কোনো পার্ট না, কথাটা বুঝছো? এটা তোমার মনে রাখার জন্য আমি তোমাকে একটা বিষয় দেখালাম, এটা আমাদের নিজস্ব মনে রাখার একটা ভঙ্গি আর কি। হ্যাঁ, তো এটা তো আমার অঙ্কের কোনো পার্ট না, এটা তুমি অঙ্কে দেখানো মানে এটা একটু কেমন বোকামির মতো হয়ে যায়, বুঝছো? এটা আমরা করতে পারি পেন্সিল দিয়ে লিখে পরে আমি উঠিয়ে দিতে পারি, অথবা কোনো একটা পেজ রাফ নিলাম বা একটা এক্সট্রা লুজ শিট নিলে, তুমি লুজ শিটে তুমি রাফ করলে, আসবার সময় লুজ শিটটা, হ্যাঁ 100%, কেন নয়?
তুমি খাতা দেওয়ার সাথে সাথে তুমি স্যারের কাছ থেকে লুকশিট নিতে পারো, এক্সট্রা একটা লুকশিট, যে স্যার একটা লুকশিট দেন। হ্যাঁ, রাফের জন্য তুমি সেখানে শুধু রাফ করবে। তার মানে পরীক্ষায় যত খাতা, এটা তো তোমাদের জন্যই, তোমরা ইচ্ছা করে নেও না তাই স্যাররা দেয় না, কথাটা বুঝছো? না না, আমি স্যার পিছনের পেতে আমি খাতায় কেন রাফ করে আজে বাজে জিনিস আমি খাতায় লিখবো কেন? আমাকে এক্সট্রা একটা পেজ দেন, এক্সট্রা একটা লুকশিট দেন, সেটাই আমি রাফ লিখে আমি লাস্টে অ্যাড করে দিয়ে যাব অথবা কেটে দিয়ে যাব, ঠিক আছে? স্যার দিতে বাধ্য, তুমি যতবার লুজ চাবে ততবার স্যার দিতে বাধ্য, তোমরা চাও না তাই স্যাররা দেয় না। আর স্যাররা একটু অনেকেই আছে মানে একটু বেশি মিতব্যয়ী, দুই একজন আছে এরকম। তো ওইটা তুমি স্যারের কাছ থেকে এক্সট্রা লুকশিট নিয়ে তুমি রাফ করবা আর মূল শিটে লিখবা, ঠিক আছে? তাহলে আর সমস্যা নেই। আচ্ছা, আর কোনো সমস্যা আছে কি না এখানে? ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। অঙ্কটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো তোমাদের বইতে, হ্যাঁ এইটা কিন্তু এই যে অঙ্কটা না তোমাদের বইতে কিন্তু একটু ভিন্নভাবে করে দেওয়া, আমাদের অত জটিল প্রসেসে যাওয়ার দরকার নেই, আমরা একভাবে এইভাবেই করলে আমার মনে হয় একটু সহজ হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা কিছু সালের অঙ্ক টঙ্ক করবো। আমাদের অ্যান্সারটা কত আসছে? 4-6 না? হ্যাঁ, ওদের সাথে ঠিক আছে। তারপর এইখানে কিছু বিষয় আছে। 67 নম্বর অঙ্কটা দেখো, এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এই যে 67 নম্বর, খুব ছোট অঙ্ক বাট একটু ঝামেলাপূর্ণ। কত? 67। নম্বর অঙ্ক। আচ্ছা, 67 নম্বর অঙ্কটা দেখো, বলছে কার্ড ইজ ড্রোন ফ্রম এ প্যাকেট অফ 52 কার্ডস। বলছে 52টা তাসের একটা প্যাকেট থেকে একটা তাস উঠানো হলো, হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি? এক নম্বরে বলছে ব্ল্যাক অর রেড, ব্ল্যাক হবে অথবা রেড হবে, এটা সহজ। 2 নম্বরে বলছে কিং অর কুইন, কিং রাজা হবে অথবা রানী হবার সম্ভাবনা কত? 2 নম্বর বলছে হার্টস অফ স্পেড, স্পেডের স্পেড হবে অথবা হার্টস হবে, সেটা বের করতে হবে। 5 নম্বর বলছে ডায়মন্ড অর জ্যাক, ডায়মন্ড হবে অথবা জ্যাক হবে। দেখো প্রথমগুলো খুবই সহজ, লাস্টেরটা একটু সমস্যা, তো আমরা একটু লিখে ফেলি এখানে। টোটাল কার্ডস, টোটাল কার্ড ইকাল টু কত? 52, রাইট, 52। টোটাল কার্ড হচ্ছে 52। আচ্ছা, এ কার্ড ইজ ড্রোন, কার্ড ইজ ড্রোন অ্যাট র্যান্ডম, এ কার্ড ইজ ড্রোন অ্যাট র্যান্ডম। 1 নম্বর বলছে কি সম্ভাব্যতা বের করতে হবে, ব্ল্যাক অর রেড, দ্য প্রবাবিলিটি অফ গেটিং, probability, the probability of getting black or red, বলছে রেড হবে অথবা ব্ল্যাক হবে। তাহলে এখানে আমরা লিখব পি সমান সমান প্রবাবিলিটি ইকাল টু, প্রথমে আমরা ব্ল্যাক দেখব, তাই না? বলছে ব্ল্যাক হবে অথবা রেড হবে। তো ব্ল্যাক বল মানে ব্ল্যাক কার্ড কয়টা আছে আমাদের? এই তার সে ব্ল্যাক কার্ড কয়টা? 26টা, 26টা থেকে একটা, আর টোটাল হচ্ছে 52টা থেকে একটা আসবে। তাহলে সম্ভাব্য ঘটনা বা মোট ঘটনা। ওয়ার থাকলে আমরা কি লিখি? কে বলতে পারো? ওয়ার থাকলে, রাইট, ওয়ার থাকলে যোগ করতে হবে। রেড কার্ড কয়টা আছে আমাদের অঙ্কে মানে তাসে? 26টা, 26C1 ডিভাইডেড, হ্যাঁ 52C1। তো এখানে দেখো 26 ডিভাইডেড হচ্ছে 52 প্লাস এখানে হচ্ছে 26 বাই হচ্ছে 52, তাই না?
আচ্ছা, এইটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, 52 এখানে হচ্ছে 26 প্লাস 26, তাই না? তাহলে এখানে হচ্ছে 52 ডিভাইডেড কি 52 না ইকুয়াল টু 1, এটা হবে অ্যান্সার। কারোর কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, এখানে বলছে কি একটা তাসের প্যাকেটে মোট কয়টা তাস থাকে বলো তো ফয়সাল? 52টা। তার মধ্যে কালো থাকে হলো 26টা আর লাল থাকে হলো 26টা। তো আমাকে বলছে ওই প্যাকেট থেকে একটা তাস উঠানো হলো, তাস ওই তাসের মধ্যে বলছে ব্ল্যাক কালারের তাস, একটা তাস উঠানো হবে, তাসটি ব্ল্যাক অথবা লাল, কালো অথবা লাল হবে। তো আমরা প্রথমে দেখো কালো একটা তাস উঠানো হলো, তাসটি কালো হওয়ার সম্ভাবনা কত? 26C1/52C1, মানে এটা সম্ভাব্য ঘটনা বা মোট ঘটনা। একটা তাস যখন আমরা প্যাকেট থেকে উঠাবো, ওই তাসটা কালো হতে গেলে প্যাকেটে যতগুলো কালো তাস আছে সেখান থেকে একটা আসতে হবে। তো প্যাকেটে দেখো 26টা কালো তাস আছে না, যে কারণে 26C1 দিলাম, যে 26টা থেকে একটা করে কালো তাস কত উপায়ে উঠানো যায়। আর এখানে ঠিক 52C1, এটা হলো মোট ঘটনা, এটা সম্ভাব্য ঘটনা। এটা গেল কালো তাস ওঠার সম্ভাবনা। আর লাল তাস ওঠার সম্ভাবনা একই, 26টা লাল তাস আছে যেহেতু প্যাকেটে, তাহলে 26C1 ডিভাইডেড 52C1 ডিভাইডেড 26/52, তাই তো? এবার আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে অ্যান্সারটা আসে সেটা হলো 1। এই 1 হলো সম্ভাবনার সর্বোচ্চ মান। 1 থেকে কখনো সম্ভাবনার মান বড় হতে পারবে না, সর্বোচ্চ 1 হতে পারবে। ঠিক আছে, 2 নম্বরে চলে যায়। এবার 2 নম্বরে দেখো বলছে কি, probability of getting heart of spade, heart of spade, তাই না? ও এখানে ওয়ার স্পেড, সরি, এখানে হার্স ওয়ার স্পেড, তাই তো বলি। হার্স হর্তন হবে অথবা স্কাবন হবে, তাই তো? পি ইকুয়াল টু একটা তাসের প্যাকেটে হর্তন থাকে কয়টা? রাইট, তাহলে 13টা থেকে একটা তাস আসতে হবে, এটা আমাদের সম্ভাব্য ঘটনা। আর 52C1 এটা হলো মোট ঘটনা। ওয়ার থাকলে আমরা প্লাস লিখি, এখানে লিখতে 30C1 ডিভাইডেড 52C1। কেন? স্পেড আছে কয়টা একটা প্যাকেটে? স্পেড আছে কিন্তু 13টা, তাই না? তাই 13C1 বাই হচ্ছে 52C1, এই তো হয়ে গেল আমাদের। হ্যাঁ, 13 ভাগ হচ্ছে 52 প্লাস এখানেও সেম 13 ভাগ হচ্ছে 52। আমরা যদি এটাকে একটু লসাগু করি তাহলে এখানে আসবে 52 আর উপরে হচ্ছে 13 প্লাস 13, তাই না? ইকুয়াল টু এখানে আসবে হচ্ছে 26 ডিভাইডেড 52 সমান সমান কত হয়? 26 ভাগ 52 ইকুয়াল টু 0.5, রাইট, 0.50। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এবার 3 নাম্বার রিকোয়ারমেন্টে চলে। এটা কারো বুঝতে অসুবিধা আছে কিনা? ওকে, তাহলে আমরা 3 নাম্বার চলে যাই। 3 নাম্বারে কি বলছে? 3 নাম্বারে বলছে কিং অর কুইন। কি আপু? হ্যাঁ, আমার লিখে দেওয়া থাকবে। তোমার বাবার নাম কি, ওইটুকুই লিখলেই হবে। ঠিক আছে, আচ্ছা। তো এখানে দেখো কিং অর কুইন, কিং আছে কয়টা আমাদের তাসে? রাজ আছে কয়টা, কে বলতে হবে? 4টা, রাইট। তাহলে 4C1, 4টা থেকে একটা আসবে। আর এখানে হচ্ছে 52C1, তাই তো? ওয়ার থাকলে আমরা লিখবো প্লাস। কুইন আছে কয়টা? 4টা, তাই তো? তাহলে এখানে 4C1 ডিভাইডেড 52
C1, তাহলে এখানে থাকবে 4 ডিভাইডেড 52 প্লাস এখানে তাই 4 ডিভাইডেড 52, এখানে থাকবে হচ্ছে 52 আর এখানে থাকবে হচ্ছে 4 প্লাস 4 ইকুয়াল টু 8 ডিভাইডেড 52 ইকুয়াল টু কত হবে? 8 ডিভাইডেড 52, আচ্ছা 0.153, তাহলে 0.153 লেখার দরকার নেই, এইটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আচ্ছা আমি এখানে করে দিই 4 নাম্বারটা। 4 নম্বরে বলছে কি ডায়মন্ড অর জ্যাক। ডায়মন্ড অর জ্যাক, এই জায়গাটা কিন্তু একটু বোঝার বিষয় আছে। জি, আই এম এ স্টুডেন্ট। আচ্ছা, ডায়মন্ড অর জ্যাক, তাহলে ডায়মন্ড আছে কয়টা আমাদের প্যাকেটে? ডায়মন্ড 13টা। ডায়মন্ড মানে কি কে বলতে পারো? হ্যাঁ, রোহিত। ডায়মন্ড মানে হচ্ছে রোহিত। আচ্ছা, তাহলে এখানে 52 C1 প্লাস কে আসলো আবার? জয় কিছু বলবা? আচ্ছা, এবার জ্যাক, গোলাম আছে কয়টা? 4টা, তাহলে 4C1 ডিভাইডেড হচ্ছে 52C1 মাইনাস, দেখো এখানে একটা বিষয় আছে, এই যে 4টা গোলাম তাই না, আর এইটা হলো রুহিত, মানে হ্যাঁ রুহিতনের 13টা কার্ড, তো এই 13টা রুহিতনের মধ্যে একটা কি গোলাম আছে না? তাহলে একটা গোলাম এখানেও নেওয়া হলো, আবার এই 4টার মধ্যেও নেওয়া হলো, 2বার নেওয়া হয়ে গেল না একটা গোলাম? ভালো করে খেয়াল করো, আমরা যখন 13টা কার্ড নিলাম ডায়মন্ড, এই যে ডায়মন্ড মানে গোলাম কিন্তু 4টা কি ডায়মন্ডের মধ্যে একটা থাকে, ক্লাবের মধ্যেও একটা থাকে, হার্টসের মধ্যেও একটা থাকে, আবার কি স্পেডের মধ্যেও কিন্তু একটা থাকে। তাহলে এই ডায়মন্ডের মধ্যে এই যে 13টা কার্ডের মধ্যে কিন্তু একটা জ্যাক আছে, ওই জ্যাকটা আবার এই 4টার মধ্যেও আছে। বিষয়টা এরকম, দুইটা জিনিস তোমরা ওই ছোটোবেলায় করে আসছো গত বছর। তার CAR, দেখো ঘটনা হয় দুই ধরনের, একটা হলো বিচ্ছিন্ন ঘটনা, আরেকটা হলো অবিচ্ছিন্ন ঘটনা। এই চিত্রগুলো তোমরা দেখছো না? চিত্রটা দেখতে পাচ্ছ? একটা বিচ্ছিন্ন ঘটনা, আরেকটা হলো অবিচ্ছিন্ন ঘটনা। বিচ্ছিন্ন ঘটনা কি? কোনো ঘটনা ঘটার সাথে, কোনো একটি ঘটনা ঘটার সাথে অন্য আরেকটি ঘটনা ঘটা বা না ঘটার কোনো সংশ্লিষ্টতা নেই, এই জাতীয় ঘটনাগুলোকে আমরা বলি বিচ্ছিন্ন ঘটনা। তো বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে আমরা P = এরকম লিখি, P অফ A প্লাস P অফ B, এটা হলো আমাদের বিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে। অবিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে কি? কোনো ঘটনা ঘটা বা না ঘটার সাথে আরেকটা ঘটনা ঘটা বা না ঘটার সংশ্লিষ্টতা থাকে। কেমন? এখন আমরা যে কাজটা করলাম, ধরো এখানে 13টা ডায়মন্ড রাখলাম তাই না, আর এখানে জ্যাক রাখলাম কি 4টা জ্যাক, এর ভিতরে একটা জ্যাক কিন্তু এইখানে আছে তাই না, এটা কিন্তু একটা জ্যাক, কারণ কি এই জ্যাকটা 13টার মধ্যেও ছিল, এই জ্যাকটা আবার এই 4টার মধ্যেও ছিল তাই না। তো এইটা কিন্তু অবিচ্ছিন্ন ঘটনা। এরকম ঘটনা হলে আমরা কি লিখব? P = P অফ A প্লাস P অফ B মাইনাস P অফ A ইন্টারসেকশন B।
ঠিক আছে? তোমরা ওই মানে ইসে এই জাতীয় অঙ্ক করে আসছো, বিজনেস ম্যাথের যে সেট করে আসছো না, এরকম এ ইউনিয়ন বি ইকুয়াল টু কী করছো, অবিচ্ছিন্ন ক্ষেত্রে অবিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে তোমরা লিখছো না, এর অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এরকম করে আসছো না? স্যার ভয়েসটা ডাবল আসে। ভয়েসটা ডাবল আসার কারণটা কি? লুনাই করাই মিউট করে। আচ্ছা তোমরা মিউট করো, আশা করি ঠিক হয়ে যাবে। হ্যাঁ এবার ঠিক হয়ে গেছে। তো এই হচ্ছে ঘটনা, অর্থাৎ একটা হলো বিচ্ছিন্ন ঘটনা আর একটা অবিচ্ছিন্ন ঘটনা। আমাদের এই অঙ্কগুলোতে দেখো, প্রথম যে অঙ্কগুলো করছিলাম সবগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা। কেন বিচ্ছিন্ন ঘটনা ছিল? এখানে একটা কিং আর একটা কুইন। কিং, 4টা রাজা আলাদা কার্ড, 4টা রানী আলাদা কার্ড, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক নেই। এখানে দেখো হার্টস, হরতন 13টা, স্পেড ছিল 13টা, কোনো দুইটার মধ্যে কোনো কার্ড যৌথভাবে কোনো কার্ড কিন্তু নেই। 13টা কার্ড আলাদা, আবার হচ্ছে স্পেডের 13টা কার্ড কিন্তু আমরা আলাদা করতে পারতাম। এখানেও একই ঘটনা, ব্ল্যাক কার্ড রেড কার্ড। হ্যাঁ বলো। ওয়ান বাই দেখি ওয়াই ও ইউ, ওয়াই ও তারপর ইউ। আচ্ছা ব্ল্যাক আর রেড, তাই তো? তো এখন ব্ল্যাক কার্ড 26টা কিন্তু আমরা আলাদা করতে পারি, রেড কার্ডও 26টা আমরা আলাদা রাখতে পারি। সুতরাং এটা কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা, বাট এইটার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অবিচ্ছিন্ন ঘটনা। ডায়মন্ডের যে 13টা কার্ড, তাই না, আর জ্যাকের হলো 4টা কার্ড, মাঝখানে একটা কার্ড কিন্তু দুটোরই আছে। বিষয়টা কি খেয়াল করতে পারছো? তো এইরকম যখন থাকবে একই ঘটনা ঘটতো, রাইট, একই ঘটনা ঘটতো। এখানে যদি মাইনাস হবে, হ্যাঁ, তার মানে দেখতে হবে কতগুলো তাস কমন আছে এর ভিতরেও এবং এর ভিতরেও, সেই তাসগুলো এখান থেকে মাইনাস হবে। তো এখানে একটা তাস আছে যে ডায়মন্ডের জ্যাক, THIS দিস। এখানে হচ্ছে 13টার মধ্যে একটা কার্ড আছে জ্যাক, THIS। হ্যাঁ, এখানে 13টার মধ্যে একটা কার্ড, 4টার মধ্যে একটা কার্ড, একটা জ্যাক যেটা এর মধ্যে ছিল ডায়মন্ডের জ্যাকটা। হ্যাঁ, তো ওই জ্যাকটা কিন্তু দুটোর মধ্যেই চলে আছে, যে কারণে আমরা এখানে ওই একটা বাদ দেবো। 1C1 ডিভাইডেড 52। আচ্ছা ওইটা বাদ দেওয়ার পরে তোমাকে বুঝাই দেবো, ঠিক আছে? শুনে শুনে লেখার থেকে আমি পরে তোমাকে বলে দেবো। আচ্ছা এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখানে থাকবে হচ্ছে 13 আর নিচে হচ্ছে 52 প্লাস এখানে থাকবে 4 ডিভাইডেড 52 মাইনাস 1/52। আমরা 52 যদি লসাগু করি, এখানে থাকবে হচ্ছে 13 প্লাস 4 মাইনাস 1, কত থাকে তাহলে? নিচে তো থাকবে 52 আর উপরে থাকবে হচ্ছে 3 আর 3 6, তাই না? 16 থাকবে, তাই তো? ইকুয়াল টু, ক্যালকুলেটারটা করে রাখলাম, এখানে হচ্ছে 16 ডিভাইডেড 52 ইকুয়াল টু 0.31। তোমাদের কারোর কি বুঝতে সমস্যা আছে? এখানে এটাকে কিন্তু আরও একটাভাবে করা যায়, আমি দুটোই দেখাই। সরাসরি করা যায় না, ওই যেমন 4C1 এর জায়গায় 3C1, রাইট, ওটাও করা যায়। হ্যাঁ আমি সেটাই দেখাচ্ছিলাম। এখানে যদি তুমি একবার এটা করো যে P ইকুয়াল টু, যে এখানে আসবে হচ্ছে 13C1 আর এখানে হলো 52C1 প্লাস এখানে 4 না দিয়ে আমরা একবারে 3C1 বসাতে পারি, কারণ যেহেতু একটা জ্যাক আমরা এই জ্যাকের মধ্যে নিয়ে ফেলেছি, আর এখানে হচ্ছে 52C1, এটাও মান একই, অ্যান্সারও একই আসবে, অর্থাৎ এখানে আসবে 30 আর এখানে আসবে 52, এখানে প্লাস
3 বাই হচ্ছে 52। ক্যালকুলেশনটা করে দেই। জি আচ্ছা, হ্যাঁ অবশ্যই হবে। দুইটা অল্টারনেটিভ আমি করে দিলাম, তোমাদের যেটা ভালো লাগে সেটা করবা। এই যে 16 ডিভাইডেড 52 ইকুয়াল টু কত হবে এখানে 0.31। এটা এভাবে করলেও যে অ্যান্সার আসবে, হ্যাঁ এখানেও সেম অ্যান্সার আসবে। রাইট, যদি এখানে 4 দাও তাহলে এখানে -1 দিতে হবে। আর তুমি ওইটা যদি এখান থেকে বাদ দিয়ে একবারে বসাও, ELV। আচ্ছা, তাহলে অঙ্কটা কি বুঝতে পারছো সবাই? কারোর কোনো সমস্যা আছে কিনা? এই জায়গার জন্য মোটামুটি এইটার জন্যই তোমাদের এই অঙ্কটা করা, নাহলে তো তোমরা এমনিতেই পারো, খুব সহজ অঙ্ক। কিন্তু এই যে লাস্টের যে রিকোয়ারমেন্টটা, মূলত এই রিকোয়ারমেন্টটার জন্যই অঙ্কটা করে দিলাম। হ্যাঁ, এরকম আসতে পারে। না, হ্যাঁ হ্যাঁ, নাদিম, এটা বিভিন্নভাবে আসতে পারে। আমরা পরবর্তী অঙ্কটায় যাই, তাহলে এই জাতীয় অঙ্ক অনেকগুলো পাবো। আরও দু একটা প্র্যাকটিস করে আমরা এই অধ্যায় শেষ করবো ইনশাল্লাহ। দেখো এখানে 68 নম্বর অঙ্কটা দেখো, 68। হ্যাঁ, এখানে বলছে 2 cards are drawn without replacement from a packet of 52 cards. Find the probability that the card will be, এ নম্বরে বলছে রেড অর কুইন, লাল হবে অথবা রানি হবে। 2 নম্বরে বলছে ডায়মন্ড অর জ্যাক। 3 নম্বরে বলছে জ্যাক সেম কালার। অ্যান্ড ডি নম্বরে বলছে নো এইস, টেক্কা হবে না, একটাও টেক্কা হবে না, তার সম্ভাবনা কত? আচ্ছা, অঙ্কটা করি নাকি? ও আটু, আমার লেখা কি তোমরা বোঝো? ক্লিয়ার হয়ে গেছে না? হ্যাঁ, মানে এটা জাস্ট মানে প্র্যাকটিসের বিষয় আছে, তো প্র্যাকটিসটা হয়ে গেছে, আশা করি আস্তে আস্তে আরও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা একটু লিখে ফেলি টোটাল কার্ড। আচ্ছা, কেটে গেলে তারপরে দিই টোটাল কার্ড ইকুয়াল টু 52। হ্যাঁ, কার্ড উঠানো হয়েছে 2টা, আমরা লিখবো এখানে 2 কার্ড ইজ ড্রন at random। 2 cards are drawn at random। 1 নম্বরে বলছে the probability of getting কি বলছে রেড অর কুইন, রেড অর কুইন। পি ইকুয়াল টু, প্রথমে বলছে কি রেড হবে, তো রেড কার্ড আছে কয়টা আমাদের? 26টা। তাহলে 26C2 ডিভাইডেড 52C2 হবে, তাই না? প্লাস রেড অর থাকলে আমরা কি লিখি? প্লাস লিখি। কুইন আছে কয়টা আমাদের? 4টা। তাহলে 4C2 ডিভাইডেড 52C2। দেখো হ্যাঁ, এইবার কয়টা মাইনাস হবে এখানে বলো তো? 2টা। হ্যাঁ, 2টা। দেখো লালের মধ্যে 2টা আছে, লালের মধ্যে 2টা, আবার এখানে 4টার মধ্যেও 2টা আছে, তাই না? যাক, দেখো এখানে কুইন রানী,
এখন রানী যে চারটা, এখানে দুইটা হলো লাল রানী এবং দুইটা হলো কালো রানী, তাই না? তো এই যে লাল দুইটা রানী, সেই দুইটা রানী লাল কার্ডের মধ্যেও গেছে না? তো ওই যে দুইটা কার্ড আমরা দুইবার নিয়ে নিলাম, ওই দুইটা কার্ড এখান থেকে বাদ দিয়ে দেবো। 2C2 ডিভাইডেড 52C2, ঠিক আছে? ওকে, এবার আমরা জাস্ট এখান থেকে একটু যদি ক্যালকুলেশান করি, দেখো তো 26C 26 শিফট C2 ইকুয়াল টু কত? 325। আর নিচে 52C2 52 শিফট C2 ইকুয়াল টু হবে হচ্ছে 1326 প্লাস এখানেও আসবে 1326 মাইনাস এখানেও আসবে কিন্তু 1326। 4C2 মানে হলো 6 সম্ভবত, 4 শিফট C2 ইকুয়াল টু কত? 6। তাহলে এখানে আমরা লিখব 6। আর 2C2 মানে হলো সম্ভবত 1, 2 শিফট C2 মানে হলো 1। ওকে, তো এটা হলো 1। আচ্ছা, এইটা আমরা আরেকটাভাবেও করতে পারি না নাদিম? সরাসরি? আচ্ছা, হ্যাঁ, সরাসরি। এখানে আমরা 26C2 দিয়ে দিলাম, এখানে আসবে হচ্ছে 52C2 প্লাস এখানে চারটা হলো কি কুইন, তাই না? তার মধ্যে দুইটা লাল কুইন কিন্তু অলরেডি এর মধ্যে চলে গেছে, থাকবে হচ্ছে 2C2 ডিভাইডেড এখানে হচ্ছে 52C2 প্লাস এই তো। তাহলে এখানে থাকবে হচ্ছে 325 আর নিচে হচ্ছে 1326 প্লাস এখানেও 1326 আর উপরে হলো 2C2 মানে হলো 1। এবার এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে যেটা হবে আর কি, এই যে এখানে আসবে হচ্ছে 1326 উপর হচ্ছে 325 প্লাস 1 ইকুয়াল টু 326 ডিভাইডেড হচ্ছে 1326 ইকুয়াল টু কত হয় তাইলে? 326 ভাগ 1326 ইকুয়াল টু হচ্ছে 0.24। তাহলে আমরা এখানে লিখবো ইকুয়াল টু 0.24। এটাই কিন্তু অ্যান্সার, এখানেও তাই আসবে। দেখো এটা সেম 0.24, এটাই কিন্তু অ্যান্সার আসবে। বুঝতে পারছো? কারোর কোনো সমস্যা আছে কিনা বলো? জ্যাক সেম কালার, এখানে জ্যাক অ্যান্ড জ্যাকস আর সেম কালার। এটা অঙ্কটা ভুল আছে ওখানে দেওয়া, আমরা সলিউশনে দেখলে বুঝতে পারবো। সি বোথ উইল বি ডায়মন্ড আর ডি বোথ উইল বি কিং। কত নাম্বার এটা? সি নাম্বার না? 3 নাম্বারটা হলো বোথ উইল বি আব্বু, আজকে কিন্তু অনেক কিছু শুনে নিয়েছো তুমি। এত শুনে নিলে কিন্তু হবে না আব্বু, পরীক্ষা কিন্তু ঠিকঠাক হচ্ছে না, তুমি সব শুনে নিচ্ছ, এত শোনা যাবে না। আচ্ছা, শেষ, ওকে ফাইন।
স্যার বড়ভাবে কমপ্লিট রেজাল্ট হচ্ছে 0.24 কোনটা? মানে এই অঙ্কটাই দুইভাবেই করছি স্যার। হ্যাঁ, তো আমাদের কি অ্যান্সারটা মেলে নাই তাদের সাথে? আজকে আসে নাই কে? নাইমা আসে নাই। নাইমা তো আগের দিনও ঢুকতে পারে না, আজকেও ঢুকতে পারে না মনে হয়, নাকি? জি স্যার অ্যান্সার মিলছে। আচ্ছা, ঠিক আছে, তাইলে তো আর কোনো ঝামেলা নেই। এখন এর পরের যে অঙ্কগুলো আছে সেটা আবার তোমাদের একটু বাসার কাজ থাকবে, ঠিক আছে? স্যার এইটার যে 8 3টে 6 3টে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আছে। এরপরে দেখো যে রিকোয়ারমেন্টগুলো বাকি আছে ওইগুলো মোটামুটিভাবে দাঁড়াও অঙ্কটা একটু বের করি। আচ্ছা, বাকি রিকোয়ারমেন্টগুলো বাসার কাছ থাকবে। আচ্ছা, এরপরে আর আমাদের তেমন কোনো অঙ্ক নাই আসার মতো, যেগুলো আছে তোমরা সবই পারবা। আমরা এই অধ্যায় থেকে বিদায় নেব, ঠিক আছে? বাকি যতগুলো অঙ্ক আছে না, 81 নম্বর অঙ্কটা বাসার কাছ থাকবে। 81 82, হ্যাঁ 83। স্যার এতগুলো? 81 82 83 এই 3টা অঙ্ক বাসার কাছ থাকবে। দিয়ে মোটামুটি এই অধ্যায়টা শেষ করবো, আজকেই শেষ। এরপরে আর এই অধ্যায়ে আমরা অঙ্ক করবো না, হ্যাঁ? যা করাইছি ইনশাল্লাহ এগুলো একটু, অন্য কোনো নিয়ম নাই, হ্যাঁ? আর কোনো নিয়ম নাই, এই সব, ঠিক আছে? আর এর ভিতরে বেশ কিছু অঙ্ক আছে দেখো সূত্রের, হ্যাঁ? যেমন মনে করো এই যে 101 নম্বর অঙ্ক, এই যে এনসিআর এরকম বলা আছে না, এই যে দেখো পি অফ এক্স ইকুয়াল টু, এরকম আছে না, এনসি আর পি টু দি পাওয়ার আর কিউ টু দি পাওয়ার এন মাইনাস আর। এগুলো বাইনোমিয়ালের সূত্র পরবর্তী অধ্যায়ে, এখানে না, আমরা পরবর্তী অধ্যায়ে যে এই সব অঙ্কগুলো করব, ঠিক আছে? সুতরাং এই অধ্যায়ে আর কোনো অঙ্ক নেই, আমরা আমাদের করার মতো যা করছি এনাফ, ঠিক আছে? আর তোমাদের একটা মানে আগামী দিন একটু মনে করে দিও, তোমাদের ওই যে শর্ট 1 মার্কসের যে প্রশ্নগুলো আছে না, ওখানে 30-35টা অঙ্ক আমি দিয়ে দেবো, মানে প্রশ্ন দিয়ে দেবো, যা থেকে তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম প্রশ্ন ওখান থেকে এসে যাবে, ঠিক আছে? তাহলে হবে কি যে পরীক্ষার আগেই টুকটাক তোমরা এগুলো সব পড়ে ফেলতে পারবা। জিওডি ভালো হয়। স্যার আপনাদের ট্রেনিং কবে থেকে হবে? আসলে ট্রেনিংটা হলো, বলি দাঁড়াও, ট্রেনিংয়ের যে বিষয়টা ছিল সেটা আজকে আবার একটু স্টপ হয়ে গেছে, হ্যাঁ? কারণ হলো আমার এই 15 তারিখ থেকেই মূলত ট্রেনিংটা ছিল। 15 তারিখ থেকে ট্রেনিং ছিল আমার সম্ভবত ঢাকায় 46 দিনের। কিন্তু আজকে জানতে পারলাম ট্রেনিংয়ে আমার নাম আসে নাই, আমাদের কারোরই নাম আসে নাই। 3জন টিচারের যাওয়ার কথা ছিল কিন্তু কারোরই নাম আসে নাই, বুঝছো? তো সেদিক দিয়ে ও হ্যাঁ, ঠিক আছে। এবার ওই 15 তারিখ থেকে যাওয়ার কথা ছিল, কিন্তু একটা সমস্যার কারণে তো আমাদের নাম আসে নাই, আমাদের কারোরই। আমরা 3জন টিচার সিলেক্টেড ছিলাম, তো যেহেতু যাওয়া হচ্ছে না, তার মানে আছি এখনও,
আপাতত যাচ্ছি না। শুনতে পাচ্ছ আমার কথা? না, এখন থেকে তাহলে কন্টিনিউ তো হয়েছেই মোটামুটি, আর 1-2 দিন পরে তারপরে ইয়ে করে দিব। অনেক যেভাবে চলতেছে একদিন পর পর নিয়ে নিব, মানে প্রত্যেক দিন নিলে তোমাদের উপর একটু প্রেশার পড়ে যাচ্ছে মনে হয়, তাই না? আসলে তাই, আমার উপরও প্রেশার পড়তেছে। আমি তো যাচ্ছিলাম যে 15 তারিখে যেহেতু আমরা চলে যাবো, এর আগে তোমাদের 1 মাস পড়ায় চলে যায়, সেজন্য আমি কন্টিনিউ 12টা ক্লাস নিতে চাইছিলাম। তো আজকে মোটামুটি 11 দিন হয়তো আর 2টা ক্লাস নিয়ে তোমাদের 12-13টা ক্লাস করে দিয়ে শেষ করবো, করে আস্তে আস্তে নিব তারপর। ঠিক আছে? এই আচ্ছা, এই অধ্যায়ে কারোর কোনো সমস্যা আছে কিনা আমাকে বলো। তোমরা বাসায় মোটামুটি এই অধ্যায়টা খুব ভালোভাবে স্টাডি করো, আর নেক্সট ক্লাসে আমাকে দেখাও যে কারোর কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে? আচ্ছা নাদিম, ফয়সাল, পুরো অধ্যায়টা বাসার কাছে থাকবে, আগামী দিন মোটামুটি দেখে আসো। কারোর কোনো সমস্যা থাকলে আগামী দিন আমাকে প্রশ্ন করতে পারো, এবং আমি সেটা কালকে 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 পরশু দিন পড়াবো। পড়ায় মোটামুটি 15 দিন হয়ে যায়, তারপরে আমরা একদিন পর পর করবো। ঠিক আছে? আচ্ছা তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকো। নেক্সট দিন মোটামুটি সব স্টাডি করে আসো, কোনো সমস্যা থাকলে আমাকে প্রশ্ন করবা। আজকে পর্যন্ত থাক, সবাই ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফিজ। প্রাইভেট পড়ার ঝামেলা এড়াতে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারেন। ঘরে বসে আপনার কোর্সটি সুন্দরভাবে শেষ করে নিতে পারবেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনার্স, মার্কেটিং, ফিনান্স, ব্যবস্থাপনা এবং হিসাব বিজ্ঞান যে বিষয়ে অনার্স করুন না কেন, আপনার সকল গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেমন হিসাব বিজ্ঞান, ব্যবসায় গণিত, অর্থায়ন সহ সকল বিষয়ের পেইড কোর্স খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। আপনার যে কোর্সটি প্রয়োজন সেটি এনরোল করে নিন। পরীক্ষায় 100% প্রস্তুতির জন্য যা প্রয়োজন তার সকল কিছুই পাবেন এই কোর্সে। লেকচার শিট পাবেন এবং তার প্রতিটি অঙ্কের ভিডিও লেকচার পাবেন। কোনো বিষয় না বুঝলে ভিডিওর নিচে মেসেজ অপশন থাকবে, সেখানে মেসেজ করবেন, সাথে সাথে উত্তর পাবেন। থিওরির প্রশ্নগুলোর হ্যান্ড নোট পেয়ে যাবেন। চমৎকার সাজেশন পাবেন যা আপনার ভালো রেজাল্টের জন্য 100% প্রস্তুত করে তুলবে। ভর্তির জন্য bbaeducation.icu এই লিঙ্কে প্রবেশ করতে হবে, এবং এখানে গেলেই দেখতে পাবেন একটু নিচে আসলে কিভাবে আমার পেইড কোর্সে ভর্তি হবেন। এই ভিডিওটি অনুসরণ করে আপনি খুব সহজে ভর্তি হয়ে যেতে পারবেন।